Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy। আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বেস্ট 500 কোশ্চেন্সের পার্ট 15 নিয়ে আমি ডিসকাস করব। মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC The Success Strategy by Unacademy। This video is exclusive for WBCS Main, WBCS Prelims and other government examinations। ভিডিওটি স্টার্ট করার আগে জাস্ট ইনফরমেশন, আমাদের চ্যানেলে অলরেডি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের চ্যাপ্টার ওয়াইজ থিওরিটিক্যাল একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে, তার সাথে গার্গি ম্যাম কিছু কোশ্চেন ডিসকাস করছে। আপনারা সেই সিরিজটি দেখতে পারেন এবং আমার যে আগের যে প্রিভিয়াস যে প্লেলিস্ট দেখতে পারবেন, প্লেলিস্টে যাবেন, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলে একটা প্লেলিস্ট করা রয়েছে। সেই প্লেলিস্ট ভিজিট করুন, পার্ট 14 অবধি কোশ্চেন্সগুলো দেখুন এবং এই কোশ্চেন্সগুলো এক্সক্লুসিভ কোশ্চেন্স এবং পুরো আনকমন কোশ্চেন্স নিয়ে ডিসকাস করা হচ্ছে। এছাড়াও দেবলিনা ম্যামের আগের অ্যান্সার অ্যান্ড মিরাইভালের ভিডিওগুলো দেখুন। বর্তমানে ম্যাম জিওগ্রাফি স্টার্ট করেছেন। রাজনীশ স্যারের ভিডিওগুলো দেখুন, স্পেকট্রাম বুকস থেকে পার্টিকুলার পড়ানো হচ্ছে এবং আগে যে টপার্সের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়েছে সেই ভিডিওগুলো দেখুন। তো আজকে কোশ্চেন স্টার্ট করা যাক। আমি 181 পর্যন্ত 180 পর্যন্ত কোশ্চেন ডিসকাস করেছি। আজ 181 থেকে স্টার্ট হবে। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডান বাই দ্য ভাইসরয় লর্ড মায়ো ইন ব্রিটিশ ইন্ডিয়া। ভাইসরয় লর্ড মায়ো যে ছিলেন তার দ্বারা কি কি কাজ হয়েছিল? ফার্স্ট অপশন দেখব ইন্ট্রোডাকশন অফ দ্য স্টেট রেলওয়েজ। আমরা কি দেখব? ইন্ট্রোডাকশন অফ দ্য স্টেট রেলওয়েজ তিনি এটা করেছিলেন। সার্ভে অফ ইন্ডিয়া তিনি এটা করেছিলেন। রাজকোট কলেজ ইন কাথিয়াওয়াড় এটাও তিনি করেছিলেন। সো অপশন কি হলো? অল অফ দি। ডি অপশন। অ্যান্সারটা কি হবে? অপশন ডি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখে নেব। মানে এই যে এক্সপ্লেনেশন, আমি এই নেক্সট স্লাইডে এই এক্সপ্লেনেশন অ্যাড করেছি, এক্সপ্লেনেশনটা দেখবেন ভালো করে। লর্ড মায়ো বা লর্ড নাস, দেখেন লর্ড নাস হিসেবে পরিচিত। তো আপনারা সবসময় মাথায় রাখবেন যে লর্ড মায়োর উপরে লর্ড নাসও দিতে পারে এখানে। তো এই জায়গাটা একটু নোট ডাউন করতে হবে। সার্ভড অ্যাজ দ্য ফোর্থ ভাইসরয়। আচ্ছা, ফোর্থ ভাইসরয় তিনি ছিলেন। তাহলে আপনাদের একটা প্রশ্ন, ফার্স্ট ভাইসরয় কে ছিলেন? এটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। ফার্স্ট ভাইসরয় ইন্ডিয়ার কে ছিলেন? ঠিক আছে। এবং তার টেনিয়র ছিল 12 জানুয়ারি 1869 টু ফেব্রুয়ারি 1872। বুঝতে পারলেন? আচ্ছা, নেক্সট, লর্ড মায়ো ইন্ট্রোডিউস স্টেট রেলওয়েজ অ্যান্ড অলসো অরিজিনেটেড স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন, মানে বোঝা গেল তিনি স্টেট রেলওয়েজ অ্যান্ড অর্গানাইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন 1871। ইন্ডিয়াস ফার্স্ট সেন্সাস ওয়াজ ক্যারিড আউট অন মায়োস টেনিয়র। দেখুন এখানে এটা উঠিয়ে দিচ্ছি। দেখুন তাহলে প্রথম 1871 সালে ইন্ডিয়ার ফার্স্ট সেন্সাস ওয়াজ ক্যারিড হয়েছিল মায়োর সময়, লর্ড মায়োর সময় ফার্স্ট সেন্সাস হয়েছিল। তার নেক্সট পয়েন্টে দেখবেন, হি এস্টাবলিশ রাজকোট কলেজ ইন কাথিয়াওয়াড়, যেটা আমি অলরেডি দিয়েছিলাম কোশ্চেন্সে। তারপরে আরও কিছু এক্সট্রা ফ্যাক্টস দেখতে হবে। সেটা কি আছে? হি সেট আপ, এই যেটা দেখুন, হি সেট আপ দ্য ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এগ্রিকালচার অ্যান্ড কমার্স। দেখতে পাচ্ছেন? আচ্ছা, হি ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল টু বি মার্ডার্ড ইন অফিস অফ দ্য পাঠান শের। কার দ্বারা? পাঠান শের আলী। তিনি তাকে আন্দামান যে পোর্ট ব্লেয়ার আছে আমাদের, পোর্ট ব্লেয়ার কি আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, তার হচ্ছে ক্যাপিটাল সিটি। বোঝা গেল? আচ্ছা, তাহলে তিনি কার দ্বারা হত্যা হয়েছিলেন? পাঠান শের আলী। আর তিনি একমাত্র প্রথম ভাইসরয় যে তার যে টেনার, তার রাত চলাকালীন সে কিন্তু মানে ডিউটিতে চলাকালীন সে মারা গিয়েছিল, তার অফিস চলাকালীন। এখানে অফিস বলতে নর্মাল যে অফিস নয়, এটা টেনার। বোঝা গেছে? আমাদের প্রধানমন্ত্রী 5 বছরের টার্ম থাকে, সে টার্ম অবস্থায় তিনি তার টার্ম যে ভাইসরয়ের যে টার্ম ছিল, সে টার্ম অবস্থায় তিনি তাকে হত্যা করা হয়েছিল। কার দ্বারা? কারণ কোশ্চেনটা খুব দেয়, পাঠান শের আলী। নোট ডাউন করতে হবে কিন্তু, পাঠান শের আলীর দ্বারা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখব, ডিউরিং হুজ ভাইসরয়শিপ মুসলিম লীগ was founded by the Nawab Salimullah in 1906. During whose viceroyship Muslim League was founded by Nawab Salimullah in 1906. 1906 সালে কার সময়ে আমাদের মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটা বলে দিচ্ছি, লর্ড মিন্টো। কি হবে? লর্ড মিন্টো। এখানে দেখে নি। আচ্ছা, এটা আগের কোশ্চেন চলে এসছে, এ ভালো করে বুঝুন। অ্যান্সার কি হবে? লর্ড মিন্টো। বোঝা গেল? এখানে এক্সপ্লেনেশনটা দেখব। মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড বাই দ্য নবাব সালিমুল্লাহ ইন 1906 when ভাইসরয় অফ ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়া তখন, ওয়াজ লর্ড মিন্টো। লর্ড মিন্টোর সময়কালটা কি ছিল? 1905 থেকে
1910। আচ্ছা 1905-এ একটা বিখ্যাত ঘটনা হয়েছিল, হ্যাঁ সেটা মনে রাখা হয়েছিল কি, বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল। তা পার্টিশন অফ বেঙ্গল হয়ে গেল, তারপরে ঠিক চেয়ারে বসলেন কি লর্ড মিন্টো। তার সময় কিছু ফেমাস কিছু ইনসিডেন্ট হয়েছে যেগুলো কিন্তু মাস্ট। আচ্ছা কার সময় বঙ্গভঙ্গ হয়েছিল? অ্যান্সারটা কি হবে? লর্ড কার্জন। কি হবে? লর্ড কার্জন। বোঝা গেল? লর্ড কার্জন। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, স্ক্রিনটা দেখে নিন। ঠিক আছে, নেক্সট দেখবেন। মেজর ইভেন্টস দ্যাট হ্যাপেন ডিউরিং দ্য রেজিম ইনক্লুডেড এনাক্টমেন্ট অফ দ্য নিউজ পেপার অ্যাক্ট। ফার্স্ট কী করেছিল? এনাক্টমেন্ট অফ দ্য নিউজ পেপার অ্যাক্ট, প্রথম এটা হলো, যেটা 1908 সালে। তারপরে এক্সপ্লোসিভ সাবস্টান্সেস অ্যাক্ট, এটা তার সময়ে। বলছে ডিপোর্টেশন অফ লালা লাজপত রায় অ্যান্ড অজিত সিং টু দ্য মান্দালয় জেল। আচ্ছা মান্দালয় জেলে কাকে কে পাঠানো হয়েছিল? লালা লাজপত রায় এবং হচ্ছে অজিত সিং। অজিত সিং কে ছিলেন ভগৎ সিং এর কাকা। তারপর একটা বিখ্যাত ঘটনা, সুরাট স্প্লিট হয়েছিল নরমপন্থী জনপন্থীদের মধ্যে 1907 সালে। বোঝা গেল? আচ্ছা তারপরে কি হয়েছিল? ট্রায়াল অফ বাল গঙ্গাধর তিলক। ট্রায়াল অফ বাল গঙ্গাধর তিলক 1908 সালে। তারপরে দেখুন যেটা হয়েছিল যে ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট, গঙ্গাধর তিলক ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্ট। বোঝা গেল? তারপরে 1909-এ মর্লে মিন্টো রিফর্মস। তারপরে কি হচ্ছিল? এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। দেখতে পাচ্ছেন এটা? আচ্ছা ইন ইংল্যান্ড বাই দ্য শ্যামাজি ভার্মা। কার দ্বারা? মানে এই যে কোশ্চেনটা আসে যে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কার দ্বারা হয়েছিল ইংল্যান্ডে? শ্যামাজি কৃষ্ণ ভার্মা। এখানে শ্যামাজি ভার্মা লেখা আছে। আচ্ছা তারপরে ঘটনাটা কি হয়েছিল? মার্ডার অফ উইলিয়াম উইলি। বোঝা গেল? আচ্ছা বাই মদনলাল ধিংরা। এটা কোথায়? লন্ডনে 1909 সালে। তার সময় তার টেনারে হয়েছিল। অ্যাসাসিনেশন অফ জ্যাকসন। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট অফ নাসিক। নাসিকের যে ইয়ে ছিল আমাদের জ্যাকসন, যে ম্যাজিস্ট্রেটে তাকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, তারপর আহমেদাবাদ বোম কেস, আহমেদাবাদ বোম মামলা, এটা হচ্ছে 1909 সালে। তাই এতগুলো ঘটনা তার সময় কিন্তু খুব বিখ্যাত ঘটনা। এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। যতগুলো দিলাম নোট ডাউনের, প্রত্যেকটা নোট ডাউন করে নিন। যে কোনো একটা অপশান তুলে কিন্তু পরীক্ষা কোশ্চেনটা আসতে পারে। আর আপনারা দয়া করে ফিডব্যাকটা দিন। আপনারা কোনো ভিডিওতে, কোনো স্যারম্যানের ভিডিওতে কিন্তু ফিডব্যাক দিচ্ছেন না। আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু ভিডিওটা আসছে। ফিডব্যাক দিচ্ছেন মানে আপনারা কিন্তু লেটে আসছে, এই কাজটাকে আমরা লেটে আনছি ভিডিওটাতে। যদি তাড়াতাড়ি আরও ফিডব্যাক দেন, তো আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে ভিডিওগুলো আরও তাড়াতাড়ি আসবে। মানে এই 500 সিরিজটা কিন্তু আমার খুব জলদি শেষ করার প্ল্যানিং আছে আমাদের। নেক্সট বলছে রাষ্ট্রীয় বলছে সমাজসেবক সংঘ, মানে যাকে আমরা সংক্ষেপে বলি RSS, ওয়াজ ফাউন্ডেড ইন 1925। তার RSS কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1925 সালে। কার দ্বারা? অপশন কি হবে এখানে? চারটা ভালো করে বুঝুন। আচ্ছা আমি অপশন এলিমিনেশন করবো এটাতে। কি কি আছে? মহাত্মা গান্ধী কখনো করেননি, বুঝতে হবে। মহাত্মা গান্ধী কিন্তু কখনো করেননি, তাহলে এটা হবে না। নাথুরাম গডসে তিনিও করেননি, তিনি কিন্তু RSS এর মেম্বার ছিলেন বাট তিনি করেননি। বিনায়ক দামোদর সাভারকর তিনিও করেননি। তাহলে বাকি পড়ে থাকলে কে? কেশব বলিরাম হেডগোয়ার। বোঝা গেল? কেশব বলিরাম হেডগোয়ার তিনি কিন্তু RSS এর ফাউন্ডার। আর এই যে পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে RSS এর কি হলো, এই যে তার ফ্ল্যাগ আছে। আর আমরা এই এরকম পোশাক পরা মানুষগুলো দেখতে পাই, রাষ্ট্রীয় সেবক সংঘ, হ্যাঁ RSS এর মেম্বারদের আমরা দেখতে পাই এইভাবে। তো সম্পূর্ণ বোঝা গেল উত্তরটা কি হবে? এই অ্যান্সার। আচ্ছা আমরা এক্সপ্লেনেশন চলে যাবো, সম্পর্কে ডিটেলস কি জানি, কি জানবো? রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ is an Indian right-wing Hindu nationalist paramilitary volunteer organization. The RSS is the progenitor and leader of the large body organization called the Sangh Paribar. মানে সংঘ পরিবারে the family of the RSS তাকে সংঘ পরিবার বলা হয়। ঠিক আছে, which have the presence in all the feats of Indian society. ধরুন কোথাও কোনো বিপদ হলো, মানে কোনো ধরুন কি কেরালাতে, উড়িষ্যাতে বা ইন্ডিয়া, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যে ন্যাচারাল ক্লাইমেটই ঘটে বা যে কোনো বিপদ আপদে, সে কিন্তু RSS এর ভূমিকা দেখা যায়। তারা অ্যাজ এ ভলেন্টিয়ার দল নিয়ে তাদেরকে উদ্ধার করে, উদ্ধারে সাহায্য করে, ত্রাণ পৌঁছায়। বোঝা গেল? আচ্ছা
তারপরে বলছে আরএসএস ওয়াজ ফাউন্ডেড অন 27 সেপ্টেম্বর 1925। আরএসএস ওয়াজ ফাউন্ডেড ইন 1995 কার দ্বারা দেখে নিন, দ্য কেশব বলরাম হেদগোয়ার এ ডক্টর ইন দ্য সিটি অফ দ্য নাগপুর ইন ব্রিটিশ ইন্ডিয়া। বোঝা গেল? এই লাইনটা ভালো করে দেখতে হবে। আর টোটাল যেটা বললাম এত অবধি টোটালটা কিন্তু পড়তে হবে, আর এখান থেকে অনেকগুলো কোশ্চেন চলে আসবে। নেক্সট, হু ওয়াজ দ্য এডুকেশনাল অ্যাডভাইজার টু দ্য ব্রিটিশ ইন্ডিয়া আন্ডার দ্য সার্জেন্ট প্ল্যান 1944? এক্সপ্লেনেশনটা দেখুন ভালো করে। ফার্স্ট অফ অল এক্সপ্লেনেশন দেখুন লেখা আছে, জন সার্জেন্ট ওয়াজ দ্য এডুকেশনাল অ্যাডভাইজার। জন সার্জেন্ট ওয়াজ দ্য এডুকেশনাল অ্যাডভাইজার ব্রিটিশ ইন্ডিয়া। আর কোন প্ল্যান অনুযায়ী? সার্জেন্ট প্ল্যান 1944। সেখান থেকে আসতে পারে যে সার্জেন্ট প্ল্যানটা কবে হয়েছিল, সেটা 1944 না, সরি 1944 হবে এটা। তাহলে অ্যান্সারটা কার হবে? জন সার্জেন্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাব। দ্য লিডার ওয়াজ দ্য টেম্পল এন্ট্রি মুভমেন্ট ইন 1924 ইন কেরালা। লিডার ওয়াজ টেম্পল এন্ট্রি মুভমেন্ট ইন 1924 ইন কেরালা। কে ছিল দেখে নিন। টেম্পল এন্ট্রি ভালো করে বুঝুন। টেম্পল এন্ট্রি মুভমেন্ট 1924 সালে হয়েছিল ইন কেরালাতে। লিডেড বাই, প্রথম নামটা দেখে নিই, লিডার্স টি কে মাধবন। মানে আমরা যদি অপশান থেকে যদি বলি, প্রথমটা টি কে মাধবন, দ্বিতীয়টা শ্রী নারায়ণ গুরু, সি হচ্ছে এন কোমরান আসান। মানে এই অল অফ দিস, মানে তিনজন লিডারই কিন্তু ছিলেন এই টেম্পল এন্ট্রি মুভমেন্ট। টেম্পল এন্ট্রি মুভমেন্টে কেরালাতে 1924 সালে হয়েছিল, সেখানে তিনজনে ছিলেন, সেই কারণে অপশানটা কিন্তু অল অফ দিস হয়েছে। বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এখানে আমি একটা ম্যাপ দিয়েছি আপনাদের জন্য, যে আজকে যে বর্তমান কেরালা সেটা হচ্ছে বলি টুডে। আজকের বর্তমান কেরালা এই 4th পিকচারটা বোঝা গেল আজকের, হ্যাঁ, মানে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট যে পিকচার সেটা হচ্ছে এটা যে প্রেজেন্ট পিকচার। তো 1498 সাল মনে পড়ে কে এসেছিল? ভাস্কো দা গামা। সে সময় কিন্তু কেরালা আজকের কেরালা নয়। আজকের কেরালা কি কি দিয়ে তৈরি সেটা অবশ্যই বলবো আমি। তার আগে আপনাদের এই ম্যাপটা স্টাডি করুন। এখানে কতগুলো দেখেছেন ছোট 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 প্রভিন্সে ভাগ ছিল। এই জায়গাটা জামুরিন, মনে আছে? জামুরিনে কিন্তু এইখানে হচ্ছে কালিকট ছিল, এই জায়গাটাই কালিকট ছিল। কোচি, এখানে হচ্ছে ভেনাল। বোঝা গেল? এই যে এতগুলো জায়গা ছিল কিন্তু এখানে। তারপরে 17th সেঞ্চুরি যখন ব্রিটিশরা চলে আসছে আস্তে আস্তে করে, তখন কিন্তু কোচিন জায়গাটা ছিল। এই যে কালিকাট এই ম্যাপে দেখাচ্ছে, এখানে জামুরিনের সাম্রাজ্য ছিল, এখানে কান্নড় ছিল, এখানে কুইলেন ছিল। বোঝা গেল? ত্রিকোডাম ছিল। আচ্ছা, সব কিন্তু প্রত্যেকটা প্রভিন্স দেশীয় দেশীয় রাজা ছিল। ঠিক যখন 1909 যদি বলতে পারি, 1909 কি ছিল? মলিমেন্টারি রিফর্মস যখন ঘটেছিল, ঠিক সেই সময়টা আমরা কিছু দেখতে পাই। তখন আর জামুরিন নেই বা কেউ নেই। টোটাল এই জায়গাটা কবজা করে নিল কে? টোটাল এখানে কবজা করলে কিন্তু ব্রিটিশ। ভালো করে বুঝুন। কোচিন কোচিন জায়গা আছে, এই যে সবুজ কালার জায়গাটা মালাবার ডিস্ট্রিক্ট, ভালো করে বুঝুন। মালাবার ডিস্ট্রিক্ট, কোচিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, মালাবার ডিস্ট্রিক্ট, কোচিন, আচ্ছা ট্রাভেনকর, এই জায়গাটা দেখুন। এই যে মানে মালাবার ডিস্ট্রিক্ট মানে এই জায়গাটা, মানে আজকে কিন্তু বর্তমানে কেরালাটা যদি এখান থেকে ধরি, যে সাউথ মালাবারের নর্থের থেকে, এই যে এই জায়গাটা কিন্তু আমাদের বর্তমান এখন কেরালা। দেখুন এই পিকচার সেটাই লেখা আছে, হ্যাঁ, মালাবার, কোচিন আর হচ্ছে ট্রাভেনকর। মালাবার, কোচিন, ট্রাভেনকর এইটা মিলিয়ে কিন্তু বর্তমানে কেরালা। তো এখানে কিছুটা জিওগ্রাফি সম্পর্কে বোঝালাম, হিস্ট্রি দিয়ে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে জিওগ্রাফি বোঝালাম। আপনার আসলে যদি কোনো কমেন্টস করতে ইচ্ছা করে এই সম্পর্কে, যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, প্রথম পিকচার কী করে আসলো, তাই টোটালটা একবার ব্রিফলি বলে দিই। 1498 সাল যখন ছিল, যখন ভাস্কো আসলো, 17th সেঞ্চুরি, তখন এই অবস্থা ছিল। 1909 যখন ব্রিটিশ সম্পূর্ণ ক্যাপচারিং করেছিল, তারপরে ঠিক এখানে যে ডিস্ট্রিক্টটা বললাম মালাবার ডিস্ট্রিক্ট, কোচিনের জায়গাটা, কান্নাবের জায়গাটা, এই যে জায়গাটা নিয়ে টোটাল কিন্তু আজকে বর্তমানে কেরালা তৈরি হয়েছে। বোঝা গেল? এই যে সবুজ কালারের ম্যাপে দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট চলে যাব। 186 থেকে আমি স্টার্ট করছি। ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস ওয়াজ ফাউন্ডেড বাই। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস কে ফাউন্ড করেছিল? ফার্স্ট অফ বুঝতে হবে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস কি, বা এক্স্যাক্টলি এটা কে বা কোন যুদ্ধে এটা ব্যবহার করেছিল। বোঝা গেছে? আচ্ছা, এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, যে লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, ডক্টর ভীমরাও আম্বেদকর। এখানে অ্যাম্বুলেন্স কর্প হচ্ছে ফাউন্ডেড করেছিল ডক্টর মহাত্মা গান্ধী। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পিকচার দেখে নিন, এই সম্পর্কে ডিটেলস এখন বলবো, দেখে নিন।
The Natal Indian Ambulance Corps was created by the Mahatma Gandhi in 1899 for use by the British as the stretcher bearers during the Second Boer War, with expenses met by the local Indian community. বোঝা গেল? তাহলে এটা কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল ভালো করে বুঝুন। এটা দেয়, এটা সেকেন্ড বোর ওয়ারে এটা ইউজ করা হয়েছিল। আচ্ছা, উইথ এক্সপেন্সেস মিট বাই দ্য লোকাল ইন্ডিয়ান কমিউনিটি, গান্ধী অ্যান্ড দ্য কপ সার্ভড অ্যাট দ্য ব্যাটেল অফ দ্য পিয়ন কপ। বোঝা গেল? It consisted of 300 free Indians and 800 indentured laborers. তো এখান থেকে জাস্ট কয়েকটা ইনফরমেশন যে অ্যাম্বুলেন্স কপ এক্স্যাক্টলি কার দ্বারা ফাউন্ড করা হয়েছিল, গান্ধীজির দ্বারা, এবং সেটা কোন যুদ্ধের সেকেন্ড বোর ওয়ার, জাস্ট এইটুকু জাস্ট নোট করুন। আর বাকি যে 300 এই 800 মানে 800 এই জায়গাগুলো ভালো করে দেখে নিন। বোঝা গেল? নেক্সট, রবার্ট ক্লাইভ ওয়াজ মেড দ্য গভর্নর অফ দ্য বেঙ্গল সেকেন্ড টাইম ডিউরিং, আচ্ছা কোন সময় সেকেন্ড টাইম মানে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তিনি কতবার হচ্ছে গভর্নর হয়েছিল? দুবার। বোঝা গেল? আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনটা ভালো করে দেখুন। রবার্ট ক্লাইভ ওয়াজ মেড দ্য গভর্নর অফ বেঙ্গল টুয়াইস, একটা 1757 সাল, এই জায়গাটা 1760 প্রথমবার, দ্বিতীয়বার 1765 থেকে 1767। কোশ্চেনটা বলেছিল যে সেকেন্ড বার কোন সময় থেকে কোন সময়, অপশান কি হবে? 1765 থেকে 1767, অপশান সি। বোঝা গেল? এখানে একটা জিনিস দেখবেন, হি অ্যাডমিনিস্ট্রেটেড বেঙ্গল আন্ডার দ্য ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। তাহলে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম কে তৈরি করেছিল? আমাদের রবার্ট ক্লাইভ। বোঝা গেল? till he is returned to the England where he illegally committed suicide in 1774. লাস্ট লাইনটা দেখুন, 1774 সালে কিন্তু সে নিজে সুসাইড করে নিয়েছিল, দেশে ফিরে ও লন্ডনে ফিরে গিয়ে সুসাইড করেছিল। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাবো। হু ইনস্টল দ্য আইডিয়াল অফ দ্য গডেস সারদা অ্যাট সিরিঙ্গি টেম্পল? আচ্ছা, সিরিঙ্গি টেম্পলে যে মা সারদার যে মূর্তি সেটা কে স্থাপন করেছিল? কি হবে? The Sultan is also known as the protected Hindu temples with his own kingdom. He sanctioned funds for the repair of the Siringi temple and installed the ideal of the goddess Sarada. এখানে কে করেছিল? টিপু সুলতান। বোঝা গেল? আচ্ছা, এটা আনকমন কোশ্চেন্স কিন্তু, যে টিপু সুলতান মা সারদার মূর্তি তিনি প্রতিষ্ঠা করেছিল। অনেকে টিপু সুলতান সম্পর্কে অনেক কথা বলে, তিনি নাকি মন্দির ধ্বংস করেছিল, তিনি গোড়া মুসলিম ছিল, বাট সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ হচ্ছে বাজে কথা, কারণ তিনি অনেক হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, তিনি কিছু ব্রাহ্মণ সম্প্রদায়কে শাস্তি দিয়েছিল, এটা বাস্তব, কিন্তু তাদের পার্টিকুলার ফল্ট ছিল, তাদের দোষে তারা সাজা পেয়েছিল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাব। আচ্ছা, এখানে সিরিঙ্গি টেম্পল দেখে নিন, সিরিঙ্গি টেম্পলের যেটা ছবি আর মা সারদার মূর্তি দেখে নিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ওয়াজ দ্য মেন প্রভিশন অফ দ্য ট্রিটি অফ সালভাই? আচ্ছা, ট্রিটি অফ সালভাইয়ের মেন প্রভিশনগুলো কী কী ছিল? তো এবার প্রথম থেকে দেখি। প্রথমটা বলছে সালসেট শুড কন্টিনিউ ইন দ্য প্রসেশন অফ দ্য ইংলিশ। ইয়েস, এটা একদম মানে ব্রিটিশদের সালসেটটা ফিরিয়ে দেওয়া, কারা দ্বারা? মারাঠাদের দ্বারা। তাই ইংলিশ শুড নট অফার এনি ফর দ্য সাপোর্ট টু দ্য রঘুনাথ রাও। রঘুনাথ রাওকে মানে ব্রিটিশ সাহায্য করবে না। বোঝা গেছে? আচ্ছা, কারণ তিনি রঘুনাথ রাও কি করেছিল? সিংহাসনের লোভে ব্রিটিশের সাহায্য নিয়ে পেশোয়াকে সিংহাসনচ্যুত করতে চেয়েছিল। বোঝা গেছে? পেশোয়া শুড গ্র্যান্ট হিম এ মেনটেন্যান্স কস্ট। বোঝা গেছে? মানে তাকে এটা পার্টিকুলার কস্ট দেওয়া হবে, ভাতা হিসেবে দেওয়া হবে। পেশোয়া শুড নট সাপোর্ট এনি আদার ইউরোপিয়ান নেশন। ব্রিটিশ বাদে কিন্তু পেশোয়া আর কাউকে সাপোর্ট করতে পারবে না। অ্যান্ড দ্য ইংলিশ শুড এনজয় দ্য প্রিভিলেজেস আর ট্রেড অ্যাজ বিফোর। ট্রেডের জন্য যে তারা ছাড়পত্র তারা সুবিধা ভোগ করছিল পেশোয়ার সাম্রাজ্যে বা পেশোয়ার অধীনে যে জায়গাগুলোতে, সেটা কিন্তু প্রত্যেকটা পাওয়া যাবে। এই যে যতগুলো প্রভিশন বললাম অপশন 3 অবধি, প্রত্যেকটা ঠিক ট্রিটি অফ সালভাইয়ের জন্য। ট্রিটি অফ সালভাই এই জিনিসগুলোই আছে প্রভিশনে। বোঝা গেল? অপশনটা কি হবে? অল অফ দিস। এখানে ঠিক এই জায়গাগুলোই দেওয়া আছে, আর একবার রিড করে দিচ্ছি, রিড আউট করছি। The main provisions of the Treaty of Salvai were Salsette should continue in the possession of the English. The English should not offer any of the support to the Raghunath Rao, and the Peshwa should grant him a maintenance allowance. Peshwa should not support any other European nation, and the English should enjoy the privileges as trade as before. বোঝা গেল? আচ্ছা,
নেক্সট কোশ্চেন চলে যাব। হু টুক অ্যাকশনস এগেইনস্ট দ্য পিন্ডারিস ওয়াজ সিন হ্যাজ এ ট্রান্সগ্রেশনস অফ দ্য সাবঅর্ডিনেটি অফ দ্য মারাঠাস। বাংলাটা যদি করি, যে পিন্ডারির যে দস্যু ছিল তাদের এগেনস্টে কোন ব্রিটিশ প্রথম তাদের বিরুদ্ধে গিয়েছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, যেটা কিন্তু মারাঠাদের মনে হচ্ছে তাদের যে সার্বভৌমত্বে হাত দিয়ে, যাতে সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারছে না ব্রিটিশরা। আচ্ছা, কে করেছিল পিন্ডারদের এগেনস্টে অ্যাকশন নিয়েছিল? কে? লর্ড হেস্টিংস। কি হবে? লর্ড হেস্টিংস। অপশন এ। আমরা দেখে নেব। লর্ড হেস্টিংস অ্যাকশন টেকেন against the Pindaris was seen as a transgression of the sovereignty of the Marathas. They served to once again unite the Maratha Confederacy. A repentant Vajirao II made a last bid in 1817 by rallying together the Maratha chiefs against the English in course of the Third Anglo-Maratha War. ভালো করে বুঝুন, লর্ড হেস্টিং নিয়েছিল এবং তারপরে কিন্তু তৃতীয় যে মারাঠা যুদ্ধ সেটাকে চালু হয়েছিল। এবং অ্যাংলো মারাঠা যুদ্ধে কিন্তু দেশের সমস্ত সামন্ত রাজা সহ পেশোয়া লাস্টবার সবাই একসাথে ট্রাই করেছিল ব্রিটিশদের এগেনস্টে ব্রিটিশ সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পারেনি। তাই এই যুদ্ধ তারা কিন্তু মারাঠা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাব। হু ফলো দ্য রুথলেস পলিসি অফ দ্য ব্লাড অ্যান্ড আয়রন, রক্ত ও লৌহ নীতি বাংলায় জানবেন এটা, carve out for himself a kingdom in central Punjab. কে হবে? জামান শাহ, যে রঞ্জিত সিং, জামান শাহ রঞ্জিত সিং দুটোই, দুজনাই, মানে কেউ না। অপশনটা আপনি দেখতেই পাচ্ছেন, যখন পাঞ্জাব বলে দিয়েছি অবশ্যই রঞ্জিত সিং হবে এটা। আর এই ম্যাপে দেখছেন এই জায়গাটা ছিল আমাদের যে তখনকার দিনে শিখ সাম্রাজ্য, যেটা কিন্তু অনেকটা পোর্শন, এই যে মাত্র এইটুকু পোর্শন, এইটা ভালো করে বুঝুন, ম্যাপে দেখে বুঝুন, এই যে জায়গাটা সেটা কিন্তু ভারতের মধ্যে আছে। তবে টোটালটা যে এই যে জায়গাগুলো সেটা কিন্তু ভারতের মধ্যে না, সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে। সেটা কোথায়? কিন্তু পাকিস্তান, প্রেজেন্ট ডে পাকিস্তান। বোঝা গেছে? পাকিস্তানে। এখানে এক্সপ্রেশনটা দেখুন। রঞ্জিত সিং followed a ruthless policy of the blood and iron and carved out for himself a kingdom in the central Punjab. In 1799, Ranjit Singh was appointed as the governor of the Lahore by Jaman Shah, the ruler of the Afghanistan. In 1805, Ranjit Singh acquired Jammu and Amritsar, thus the political capital of Lahore. মানে শিখ যে প্রভিন্স ছিল তাদের পলিটিক্যাল ক্যাপিটাল কোনটা ছিল? পরীক্ষা আসতে ক্যাপিটাল লাহোর, তাদের একটা রিলিজিয়াস ক্যাপিটাল ছিল অমৃতসর। বোঝা গেল? এই জায়গায় ভালো নোট করতে হবে যে পলিটিক্যাল ক্যাপিটাল লাহোর, রিলিজিয়াস ক্যাপিটাল হচ্ছে অমৃতসর। নেক্সট কোশ্চেন চলে যাব। Lord William Bentinck served as the Governor General of British India by the Charter Act 1833 during, আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিক কোন সময় থেকে কোন সময়ে সার্ভ করেছিল বলে দিই। যে 1833 আগেও পর্যন্ত সে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তিনি স্টার্ট করেছিলেন কোন সময় থেকে? ভালো করে বুঝুন, 1828 থেকে। বোঝা গেল? 1828 থেকে তিনি স্টার্ট করেছিলেন ও 1833 অবধি তিনি কি ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া বলেছে, কিন্তু 1833 আগে পর্যন্ত তিনি কি ছিলেন? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কিন্তু গভর্নর জেনারেল বেঙ্গল থাকলেও তাদের আন্ডারে কিন্তু আমাদের বর্তমান যে মুম্বাই আর যেটা আছে বর্তমানে যে গুজরাট, মহারাষ্ট্র, আগে ছিল মুম্বাই প্রভিন্স। আচ্ছা, আরো সিম্পলিফাই করে বলি জায়গাটা, মানে 1833 অবধি তিনি ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। 1833 তিনি গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, তিনি এই পদে পদবিভক্ত হয়েছিলেন। এবং এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে 1833 থেকে আপ 35 পর্যন্ত তিনি কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রূপে ছিলেন। বোঝা গেল? আচ্ছা, আমরা তাহলে অপশনটা কি হবে? অপশন বি। এখান থেকে দেখে নেবো আমরা কি বলেছে। দ্য চার্টার অ্যাক্ট 1833 marks the centralization in India's administration and also made the provisions for the inclusion of Indians in the government services. This also made the Lord William Bentinck the first Governor General of India. তো এখানে কি নোট ডাউন করতে হবে যে দ্য লর্ড উইলিয়াম বেন্টিক ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর ব্রিটিশ ইন্ডিয়া। He served as a Governor General of British India from the 1828 to 35. আবারও বলছি, 33 আগে অবধি তিনি কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। বোঝা গেল? তার ক্ষমতা ছিল যে মাদ্রাজ এবং
বোম্বাই যে প্রভিন্স ছিল তাদের উপর কর্তৃত্ব ফলানো, বাট তিনি কিন্তু 1833 পর থেকে চার্টার অ্যাক্টের মাধ্যমের পর থেকেই তিনি কিন্তু যে আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া তিনি পরিণত হন। বোঝা গেল, কনফিউশন হলে চলবে না। নেক্সট, ভোসলে ওয়াজ দ্য মহারাজাস অফ হুইচ প্লেসেস? ভোসলে কোন কোন জায়গায় মহারাজা ছিলেন? এখানে দেখতে পাচ্ছি ভোসলে ওয়াজ দ্য মহারাজাস অফ কোলাপুর স্টেট, যেটা ফার্স্ট অপশনে দেওয়া আছে। সাতারা সেকেন্ড, দের হচ্ছে সন্তনাডি স্টেট থার্ড অপশনে দেওয়া আছে। আরও ছিলেন আক্কালা স্টেটের ছিলেন, কিংডম অফ নাগপুর ছিলেন, বোঝা গেল, অ্যান্ড বার্সি ছিলেন। তাহলে ওখানে যদি অপশনটা বলি কোনটা হবে? অল অফ দিস। বোঝা গেল, মানে সবগুলো ইয়েতেই ছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য ট্রিটি অফ দ্য ছোগিয়াল, লর্ড হেস্টিংস হ্যান্ডেড ওভার দ্য টেরিটরি লাইং বিটুইন দ্য তিস্তা অ্যান্ড মেচি রিভার্স টু নেপাল। আচ্ছা, ইন হুইচ ইয়ার, তিনি কত সালে ছোগিয়াল ট্রিটির মাধ্যমে লর্ড হেস্টিংস তিনি হচ্ছে কি কলকাতায় তিস্তা আর মেচি রিভারের যে মধ্যবর্তী যে টেরিটরি ছিল সেটা কিন্তু নেপালকে দিয়ে দিয়েছিল। বোঝা গেল? আচ্ছা, ট্রিটি অফ ছোগিয়াল কত সালে? 1817। আচ্ছা, কি বলছে? 1817 বলছে সাইন বিটুইন ইংলিশ অ্যান্ড দ্য নেপাল, গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস হ্যান্ডেড ওভার দ্য টেরিটরি লাইং বিটুইন দ্য তিস্তা অ্যান্ড দ্য মেচি রিভার্স টু দ্য নেপাল। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আজকে লাস্ট কোশ্চেন, ব্যাটেল অফ রামনগর ওয়াজ ফট। ব্যাটেল অফ রামনগর কবে ফট হয়েছিল? মানে ফট মানে কি? যুদ্ধ হয়েছিল। তাহলে এক্সপ্লেনেশনটা দেখিনি আমি। দ্য ব্যাটেল অফ রামনগর সামটাইমস রেফার টু দ্য ব্যাটেল অফ রামনগর ওয়াজ ফট অন 22 নভেম্বর 1848 বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য শিখ ফোর্সেস ডিউরিং দ্য সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার। বোঝা গেছে? তাহলে অ্যাংলো শিখ ওয়ারের মধ্যে আরেকটা ওয়ার কি নাম? ব্যাটেল অফ রামনগর। আচ্ছা, এখানে কি ছিল দেখতে হবে। দ্য ব্রিটিশ ওয়ার লিড বাই দ্য স্যার হিউজ গফ। ব্রিটিশের দিক থেকে ছিল সেনাপতি স্যার হিউজ গফ, আর অন্যদিকে শিখদের দিক থেকে গেছিল শের সিং আত্রিওয়ালা। বোঝা গেল? নামটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে নোট ডাউন করে নেবেন। তাহলে এক্স্যাক্টলি অ্যান্সারটা কোনটা হবে? 22 নভেম্বর 1848, অর্থাৎ অপশন এ। বোঝা গেল? দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বারবারই বলছি লাইকস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে টিউনড।